এখন দেখো কেমিক্যাল বন্ডিং আমি ওই জিনিসগুলো মেনলি বলবো। ফার্স্টে হচ্ছে আয়নিক বন্ড ফরমেশন। আয়নিক বন্ড ফরমেশন কখন হয়? আয়নিক বন্ড তোমার হয় মেটাল প্লাস নন মেটাল, metal plus non-metal, metal having valence electron 1 to 3 and non-metal having valence electron 4 5 6 and 7 এ ঠিক আছে না? জানো তো এটা করতে? হ্যাঁ স্যার। আর কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয় তোমার হচ্ছে নন মেটাল plus non-metal having valence electron 5 6 7 এবং এখানেও ভ্যালেন্স ইলেকট্রন 5 6 7 তখন তোমার সেখানে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয়। আমরা এগুলো জানি যে কখন কখন কোভ্যালেন্ট বন্ডটা ফরমেশন হয়। আচ্ছা, এবারে ধরো তোমাকে আমি বললাম যে সেখানে অক্টেট রুল থাকে, সেটা সবাই ফুলফিল করে। তাহলে দেখো দেখি অ্যামোনিয়া যখন ফরমেশন হয় তুমি সেখানে জানো যে অক্টেট ফুলফিলের জন্য এখানে সবই ফুলফিল হয়ে গেছে, এখানে এক্সট্রা ইলেকট্রন থাকে লোন পেয়ার। লোন পেয়ার মানে হচ্ছে যে ইলেকট্রন গুলো মানে বন্ডিং এ টেক পার্ট করছে না, তাহলে তারা হচ্ছে তোমার লোন পেয়ার। তাহলে এই লোন পেয়ার যখন H+ কে ডোনেট করে তাহলে এই বন্ডটা তোমার হচ্ছে সেখানে এই বন্ডকে বলছি আমরা কোঅর্ডিনেট বন্ড। এই বন্ডকে বলছি কোঅর্ডিনেট বন্ড, যেখানে কোনো শেয়ারিং নেই, অনলি ডোনেশন। তখন আমি বললাম ওয়াটার H2O, দেখো এখানেও কিন্তু লোন পেয়ার আছে এরকম করে। এই লোন পেয়ার ডোনেট করেছে H+ কে, তাহলে এটা তোমার হচ্ছে কিন্তু কোঅর্ডিনেট বন্ড। বুঝা গেছে? হ্যাঁ স্যার। যেখানে কিছু কম্পাউন্ড আছে, ধরো বলছি BF3 BeCl2 BCl3 BBr3 এরকম কিছু কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ড হচ্ছে তোমার ইনকমপ্লিট অক্টেট। এরা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট। তাহলে এরা যে ইনকমপ্লিট অক্টেট, এই ইনকমপ্লিট অক্টেট তুমি জানো যে এখানে ডেফিসিয়েন্সি আছে এখানে। তাহলে ইনকমপ্লিট অক্টেট যে কম্পাউন্ড গুলো এদেরকে আমরা বলি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে হচ্ছে এখানের মধ্যে ডেফিসিয়েন্সি আছে, ইলেকট্রনে ঘাটতি আছে। তোমরা এটাও জানো যে লোন পেয়ার মানে ইনকমপ্লিট অক্টেট মানে হচ্ছে এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। যেমন দেখো এখানে বোরনের হচ্ছে ইলেকট্রন 6টা আছে, মানে অক্টেট রুলটা ফুলফিল হয়নি, তাই হচ্ছে লুইস অ্যাসিড ইনকমপ্লিট অক্টেট। তাহলে যখন কোঅর্ডিনেট বন্ডটা হয় তাহলে সেখানে যে সমস্ত কম্পাউন্ডে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার কিন্তু ডোনেট করতে পারে এই কম্পাউন্ডগুলোকে, BF থেকে ডোনেট করলো। এই ক্ষেত্রেও কিন্তু তোমার এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, মানে অ্যারো দিয়ে দেখাচ্ছে। তার মানে যে সমস্ত কম্পাউন্ডে লোন পেয়ার আছে সেই সমস্ত লোন পেয়ার গুলো সে ডোনেট করেছে, ইলেকট্রন গুলো ডোনেট করেছে একটা ইলেকট্রন রিচ স্পিসিসকে, সরি কি বলছি, মানে লোন পেয়ার ডোনেট করেছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসকে, মানে যেখানে হয়েছে ইনকমপ্লিট অক্টেট, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। লোন পেয়ার ইলেকট্রন গুলো ডোনেট করেছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড লুইস অ্যাসিড কে বা ইনকমপ্লিট অক্টেট কম্পাউন্ড গুলো। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, আমরা এখানে পড়লাম ইনকমপ্লিট অক্টেট। একই রকম করে এখানে কিছু এক্সপান্ডেবল অক্টেট আছে, এক্সপান্ডেবল অক্টেট সেখানেও কিছু আছে। এক্সপান্ডেবল অক্টেট কারা? আমরা বললাম SF6 PCl5
তাহলে এখানে SF6 PCl5 বা তোমাকে আমি আরো বলতে পারি IF7। দেখো এগুলো কিন্তু এক্সপান্ডেবল অবজেক্ট। এখানে ফসফরাসে ইলেকট্রন 10 খানা হয়ে গেছে, সালফারে ইলেকট্রন 12 খানা হয়েছে, এখানে তোমার ইলেকট্রন 14 খানা হয়েছে। কি রকম? এখানে ফসফরাসের তো নিজের 5টা ছিল 3 4 5, আর এখানে যে 5 খানা ক্লোরিন ছিল তাদের প্রত্যেকের থেকে একটা করে নিয়েছি অক্টেট ফুলফিল করার জন্য, তাই সেখান থেকে নিজের কিন্তু হয়ে গেছে 10টা, তাই না? এটা হচ্ছে আমার এক্সপান্ডেবল অক্টেট। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, মুছে দেবো? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমরা আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড পড়েছি, আমরা কোভ্যালেন্ট বন্ডটাকে নিয়ে ভালো করে পড়ব। কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড ডিফারেন্ট টাইপসের হয়। তোমার একটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, আরেকটা হচ্ছে ডবল কোভ্যালেন্ট বন্ড, আরেকটা হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। সিঙ্গেল, ডবল আর ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ স্যার। সিঙ্গেল বন্ড মানে কি? ধরো সেখানে আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, ডবল বন্ড আছে, বা সেখানে ট্রিপল বন্ড আছে, বা হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড আছে, বা ও এর সঙ্গে ও ডবল বন্ড আছে, বা এখানে এন এর সঙ্গে এন এর ট্রিপল বন্ড আছে। এগুলো তোমার সব হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে সিঙ্গেল কোভ্যালেন্ট, ডবল কোভ্যালেন্ট, ট্রিপল কোভ্যালেন্ট, তোমার এই বন্ডগুলো সেখানে আছে। আচ্ছা, হ্যাঁ স্যার হয়েছে। যখন বন্ড অর্ডার বেশি হয়ে যায়, মানে এই যে এখানে সিঙ্গেল বন্ড মানে বন্ড অর্ডার 1, ডবল বন্ডের ক্ষেত্রে বন্ড অর্ডার 2, ট্রিপল বন্ডে বন্ড অর্ডার 3, তাহলে বন্ড অর্ডার যখন বাড়ে তখন তোমার বন্ড স্ট্রেংথটা বেড়ে যায়, তখন তোমার বন্ডটা বেশি স্ট্রং হয়। যখন বন্ড অর্ডার বেশি হয় তখন বন্ডটা বেশি স্ট্রং হয়, তখন বন্ড এনার্জি বেশি হয়। যখন বন্ড অর্ডার বেশি হয় তখন সেখানে বন্ড লেন্থ কমে যায়। যখন বন্ড অর্ডার বাড়ে তখন তোমার এখানে স্টেবিলিটি বেড়ে যায়, সেটা বেশি স্টেবল হয়, স্টেবিলিটি বেড়ে যায়। যখন বন্ড অর্ডার বাড়ে তখন বন্ড অ্যাঙ্গেলও বেড়ে যায়। হ্যাঁ স্যার। এটা বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, লিখে নাও, বুঝে গুছিয়ে লিখে নাও। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। আচ্ছা,
একটা অন্য কনসেপ্ট দিয়ে কোভ্যালেন্ট বন্ড দু রকমের হয়। একটা তোমার হচ্ছে সিগমা বন্ড, একটাকে আমরা বলি সিগমা বন্ড, আর তোমার একটা হচ্ছে মানে পাই বন্ড। সিগমা বন্ড আর পাই বন্ড। সিগমা বন্ড ফরমেশন হয় হেড অন ওভারল্যাপ করে। হেড অন ওভারল্যাপ করে সিগমা বন্ড ফরমেশন হয়। হতে পারে অপশন s প্লাস s অরবিটাল, হতে পারে s প্লাস p অরবিটাল, হতে পারে p প্লাস q অরবিটাল। তো মনে রাখতে হবে এখানে সিগমা বন্ডের জন্য কিন্তু pz আর pz নিতে হবে। আমি যদি স্টার মার্ক দিয়ে লিখে রাখো, মানে pxy কিন্তু হলে হবে না, অনলি pz। why বলছি কারণটা, এখানে স্টার দিয়ে পরে লিখবে, এখানে আগে লিখে নি। পাই বন্ড ফরমেশন হয় যখন সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়, সাইড ওয়াইজ অর প্যারালাল ওভারল্যাপ যখন হয় তখন তোমার সেখানে এই পাই বন্ড ফরমেশন হয়। কি রকম ব্যাপারটা হয়, সেখানে px আর px হতে পারে, আর নাম্বার 2 py প্লাস py হতে পারে, অন্য কোনো অপশন কিন্তু নেই। যেই বন্ডই হোক all the time Z is the internuclear axis। সব সময়ের জন্য তোমার জেডটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, মানে সব সময় জেড অ্যাক্সিস বরাবর বন্ডিংটা হয়। ওকে স্যার। জাস্ট 1 মিনিট তুমি লেখো, আমি 1 মিনিট। ওকে স্যার। আচ্ছা, এটা মুছে দিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে জেডটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, ব্যাপারটা বোঝো এবারে। আমি এক এক করে আঁকছি এখন। তাহলে এখানে যখন এস এর সঙ্গে এস এর ওভারল্যাপিং হয়, এই হচ্ছে একটা এস অরবিটাল আর এই হচ্ছে আরেকটা এস অরবিটাল, এটা এস এটা এস, এটা হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন। আর তুমি সেখানে দেখো এস এর কোনো ডিরেকশন নেই, ও সব ডিরেকশনে বন্ডিং করবে, তাই এস অনলি সিগমা বন্ড করতে পারছে। তাহলে এস এর সঙ্গে এস এর এটা সিগমা বন্ড ফরমেশন হলো।
ধরো বললাম এই একটা এস অরবিটাল আর এই একটা পি অরবিটাল এবং এটা কিন্তু জেড অ্যাক্সিস, কারণ বলেছি সব সময় জেড অ্যাক্সিস বরাবর বন্ডিং হবে। তাহলে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে পি জেড, তাই না? কারণ এখানে জেড অ্যাক্সিস বরাবরই আছে, তার মানে পি জেড অরবিটাল। তাহলে এটাও হ্যাঁ কিন্তু স্যার। একটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। কেন পি জেড? এটা কেন? কারণ জেড অ্যাক্সিস বরাবর জেড বরাবর। ইলেকট্রন ডেনসিটি গুলো আছে, তাই এটা পি জেড একদম। আচ্ছা, আর একটা হচ্ছে ধরো এই হচ্ছে একটা আমার জেড অ্যাক্সিস, আর আমি এখানে আরেকটা জেড অ্যাক্সিস আঁকছি পি জেড, মানে এই একটা পি জেড আর এই একটা পি জেড, এই অ্যাক্সিস বরাবর একটা জেড অ্যাক্সিস বরাবর আছে। তাহলে এটা হচ্ছে আমার, এটাও সিগমা বন্ড হচ্ছে। তাহলে অনলি জেড অ্যাক্সিস বরাবর বন্ডিং করে সিগমা বন্ড হচ্ছে, মানে জেডটা সব সময় ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস, ওই অ্যাক্সিস বরাবর হয়। তাহলে এখানে যদি আমার জেড অ্যাক্সিস বরাবর হয়, তাহলে আমার সেখানে পিজেড ওভারল্যাপ করলে সিগমা বন্ড হচ্ছে। কখনো কি পিএক্স হ্যাঁ পিএক্স স্যার। হতে পারে সিগমা বন্ড? না স্যার, পিএক্স পিএক্স হবে না। হুম। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হুম। এবার দেখো পাই বন্ড মানে কি রকম দেখো, এটা হচ্ছে ধরো বললাম এক্স অ্যাক্সিস, তাহলে এটা আমি বলো মানে এটা তাহলে কোন অরবিটাল? এটা পি এক্স পি ওয়াই না পি জেড? এটা এক্স। তাহলে পি এক্স, আমি এখানে আরেকখানা পি এক্স রাখলাম, এটা এক্স অ্যাক্সিস। তাহলে দেখো এখানে ওভারল্যাপ করেছে, কিন্তু এখানে ওভারল্যাপ করেছে। তাহলে দেখো এটা কিন্তু আমার জেড অ্যাক্সিস, কারণ এখানে বলেছে যে পাই বন্ড হওয়ার জন্য আমাদের সেখানে প্যারালাল বা সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে হবে। তো এখানে জেড হ্যাঁ স্যার। অ্যাক্সিসের এই দুটো প্যারালাল আছে এখানে, এবং এখানে ওভারল্যাপ হ্যাঁ করেছে, স্যার। তাই এখানে কিন্তু পিএক্স এবং পিএক্স ওভারল্যাপ করে পাই বন্ড করলো। একই রকম করে এটা পিওয়াই, এটা পিওয়াই, একই রকম করে এখানে ওভারল্যাপ করে এটা হয়েছে। এখানেও কিন্তু জেডটা হচ্ছে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস, মানে জেড কিন্তু সবসময় ফিক্স থাকছে, মানে সবসময় জেডটা হচ্ছে তোমার ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। হ্যাঁ স্যার, বুঝেছি। একে নাও, হ্যাঁ স্যার, আঁকা হয়ে গেছে। এবার তুমি আমাকে বলো এই সিগমা আর পাইয়ের মধ্যে কে বেশি স্টেবল, সিগমা বন্ড না পাই বন্ড? স্যার, সিগমা বেশি স্টেবল হবে, কেন? কারণ ওখানে জেড ফার্স্ট অফ অল পিপি, মানে এস এস যে বন্ডটা হচ্ছে সিগমা বন্ড করছে যখন তারা হেড অন ওভারল্যাপ হচ্ছে, আর এখানে আর পিজেড যে পি এর সাথে যখন এস হচ্ছে তখন জেড ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস যেটা সব জায়গায় যুক্ত হয়।
কারণটা হলে কি হলো? তাহলে সিগমা হচ্ছে মোর স্ট্রঙ্গার দেন পাই বন্ড, কারণ কি না এই সিগমা বন্ডের ক্ষেত্রে ওভারল্যাপিংটা বেশি হয়েছে, ওভারল্যাপিং রিজনটা বেশি আছে, তাই না? হ্যাঁ স্যার। ওই দুটো বাসের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগলো আর দুটো বাস ঘষাঘষি করে বেরিয়ে গেল, কোনটা বেশি স্ট্রং হবে? মুখোমুখিটা না? হ্যাঁ, তাই সিগমা বন্ডটা মুখোমুখি করে হয়। নেক্সট দেখো, আমরা এখন পড়বো হাইব্রিডাইজেশন। তোমাকে আমি তার আগে এখানে কিছু নোট পাঠাচ্ছি, আর আমার পড়াতে সুবিধা হবে হোয়াটসঅ্যাপে গ্রুপে। আজকে কেউ জয়েন করো না, ব্যাপারটা বুঝলাম না ঠিক। হ্যাঁ, এটা পাঠাবো, এটা পাঠাবো। হ্যাঁ স্যার এসছে। দাঁড়া বলছি কোনটা পড়তে হবে তোমার। আচ্ছা, আমি তো সব পাঠিয়ে দিয়েছি, এবার তোমাকে এক্সপ্লেন করছি। তুমি কিন্তু হোয়াটসঅ্যাপটা খুলে খুলে রাখবে, তাহলে পড়তে সুবিধা হবে। ওকে স্যার, কোন নোটসটা খুলবো এখন? বলে দিচ্ছি তোমাকে, আমি আগে বলে দিই। দেখো এবারে হাইব্রিডাইজেশন মানে মানে যখন একটা কেমিক্যাল বন্ডিং হয়, দেখো ফার্স্ট দেখো আছে তোমার হাইব্রিডাইজেশন স্টেট। তোমাকে তার আগে পড়তে হবে, একটা চার্ট পড়তে হবে। দেখো গ্রুপ 13 গ্রুপ 14 এর লেখা আছে, পেয়েছো বইয়ে খাতায় ওই নোটটা পেয়েছো, যেখানে ভ্যালেন্স ইলেকট্রনের চার্ট দেওয়া আছে, যেটা আমরা আগে পড়েও ছিলাম। হ্যাঁ স্যার পেয়েছি, গ্রুপ 13 থেকে। তাহলে 13 এর যে ফ্যামিলিটা আছে, বোরনের যে ফ্যামিলিটা আছে, নাইট্রোজেনের যে ফ্যামিলিটা আছে, অক্সিজেনের ফ্যামিলি আছে, হ্যালোজেনের ফ্যামিলি আছে, এদের সবার ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি ভ্যালেন্স ইলেকট্রন এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7 আর এখানে 8, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমাকে এইটুকু মনে রাখতে হবে। তোমাকে যেই এলিমেন্টই আসো তোমাকে তুমি ফটাফট বলতে পারো। এটা হচ্ছে তোমার
ভ্যালেন্স ইলেকট্রন বের করে দিলাম। যখন তুমি কোনোটা কম্পাউন্ড পড়বে, ওই কম্পাউন্ডের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমরা বের করব ভ্যালেন্স ইলেকট্রন। তোমাকে এটা ফার্স্টে মনে রাখতে হবে। তোমাকে আমি পাঠিয়েছি নোট হোয়াটসঅ্যাপে, তুমি সেখানে খুললেই এই লিস্টটা পেয়ে যাবে। আর নোটের মধ্যে দুটোকে আমি তোমাকে স্ক্রিনশট করে দিয়েছি। হ্যাঁ, ওই স্ক্রিনশটটাই ভীষণ, ওই জায়গাটা দেখতে হয় মেইনলি। ওই স্ক্রিনশটটাই পুরোটা লেখা আছে, দুটো স্ক্রিনশট। হ্যাঁ স্যার ওটাই। হ্যাঁ, ওই দুটো স্ক্রিনশটই খুলে রাখো। এবার দেখো হাইব্রিডাইজেশন স্টেট আমরা বের করব কিরকম। তোমাকে কিছু কম্পাউন্ড লিখছি এখানে, আমরা বললাম কম্পাউন্ডটা হচ্ছে CH4। এই কম্পাউন্ডটা আমরা হাইব্রিডাইজেশন স্টেট বের করব। খাতায় নোট ফর্মুলা দেখো স্ক্রিনশট থেকে। তাহলে হাইব্রিডাইজেশন স্টেট is equal to half into number of valence electron of the central atom। তাহলে এখানে কার্বনটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, কার্বনটা কি অ্যাটম? সেন্ট্রাল অ্যাটম। তুমি তাহলে চার্ট থেকে দেখে বলো তোমার এখানে ফর্মুলা কি লেখা আছে, কত হবে তাহলে এখানে? হ্যাঁ স্যার ভ্যালেন্স নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য সেন্টার অ্যাটম 4 হবে। তাহলে 4 হবে, প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম। আমি তার লিস্ট লিখে দিচ্ছি, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যেখানে X হচ্ছে তোমার মনোভ্যালেন্ট অ্যাটম, মনোভ্যালেন্ট অ্যাটম যেখানে X হচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আরেকটা আছে হাইড্রোজেন গ্রুপ, সেটাও কিন্তু একটা মনোভ্যালেন্ট অ্যাটম, হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এখানে 4খানা আছে, তাহলে এখানে 4 বেরোলো। তুমি এবারে স্ক্রিনশটে দেখো হাইব্রিডাইজেশন স্টেট 4 হলে হাইব্রিডাইজেশন কি হয়? হাইব্রিডাইজেশন স্টেট কে ক্যাপিটাল H দিয়ে লেখা হয়। তাহলে হাইব্রিডাইজেশন স্টেট যদি 4 হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? চার্ট থেকে দেখে বলো। কি গো? স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না, মানে মাইনাস অফ ক্যাটায়ন প্লাস চার্জ অফ অ্যানায়ন এটা বলছেন? আমি ওটা বলছি না। তোমার নেটওয়ার্ক এত উইক হয়ে গেছে কেন? ওটা মাঝে মাঝে স্যার প্রবলেম করে এই টাইমটা একটু। হাইব্রিডাইজেশন স্টেট 4 বেরিয়েছে কিনা বলো আগে। হ্যাঁ স্যার। ক্যাটায়নের চার্জ, ও অ্যানায়নের চার্জ এখানে হেডেল কেন কিনা এখানে কোনো চার্জ নেই, এখানে কোনো চার্জ নেই, না স্যার। কারণ কম্পাউন্ডার এমনি একটা কোনো চার্জলেস কম্পাউন্ড। হ্যাঁ স্যার ওটা sp3 হবে। হ্যাঁ তখন হতো, তাহলে sp3 হবে। আচ্ছা, তাহলে 4 হলে sp3 হবে। এবারে আমি এখানে লোন পেয়ার বের করব। লোন পেয়ারের কি ফর্মুলা লেখা আছে? H - D - X। যেখানে H হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট, সেখানে 4 বেরিয়েছে। D হচ্ছে ডাইভ্যালেন্ট অ্যাটম, এখানে ডাইভ্যালেন্ট অ্যাটম কিছু আছে? ডাইভ্যালেন্ট কারা দেখো? না স্যার। অক্সিজেন আর সালফার, আর কিন্তু কিছু নয়। যেখানে D হচ্ছে তোমার ডাইভ্যালেন্ট অ্যাটম, ডাইভ্যালেন্ট অ্যাটম। তাহলে এখানে কিছু নেই, মনোভ্যালেন্ট চার্জটা এখানে 0, লোন পেয়ার কিছু নেই। এবার দেখো তোমাকে আমি রেগুলার জিওমেট্রিক দেখো এখানে আঁকা আছে স্ক্রিনশট গুলো দুটোতে, যে sp3 হলে কেমন দেখতে হয়। হ্যাঁ দেখো টেট্রাহাইড্রাল দেখো দেখতে এরকম। তুমি তোমার যাই হোক, যেই মুহূর্তে sp3 পাবে সেই কম্পাউন্ড লোন পেয়ার যাই থাকুক, তুমি কিন্তু সিম্পল এরকমটা ড্র করে দেবে টেট্রাহাইড্রাল শেপ। এখানে কার্বন আর চারটে হাইড্রোজেন হয়ে গেল, এটা বলা। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তুমি এবারে ওইখান থেকে দেখে দেখে নিজে করো, একই রকম করে ওই ফর্মুলা দেখে নিজে করো দেখি। ওকে স্যার। অ্যামোনিয়া স্ট্রাকচার বের করো, ওয়াটারের স্ট্রাকচার বের করো,
BF3 স্ট্রাকচার বের করো তিনটে কম্পাউন্ডের। করছো? হ্যাঁ স্যার, অ্যামোনিয়াটা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ স্যার, তিনটেই হয়ে গেছে। পাঠাও, গ্রুপেই পাঠাও। গ্রুপে পাঠাবো স্যার? হ্যাঁ 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 স্যার, পাঠিয়েছি আপনাকে। তাহলে অ্যামোনিয়া না, তুমি একবার টেট্রাহাইড্রেট লিখেছো, তোমাকে কিন্তু জিওমেট্রিটা আঁকতে হবে। আচ্ছা আমি এক করে বলে দিই। তুমি আমাকে লিখেছো অ্যামোনিয়া sp3 ঠিক আছে, sp3 ঠিক আছে, একদম এখানে ঠিক আছে লিখেছি গুলো। কিন্তু তোমাকে দেখো এখানে তাহলে এখানে আমি অ্যামোনিয়া বের করছি, hybridization state equal to half into number of valence electron of the central atom nitrogen, তার 5 monovalent atom তিনটে আছে, তাহলে এখানে হচ্ছে 4 4 মানে hybridization sp3, lone pair equal to H minus D minus X, যেখানে H হচ্ছে 4, D হচ্ছে তোমার 0 আর X হচ্ছে 3, তাহলে লোন পেয়ার এখানে একটা আছে। sp3 হলো তোমার সেখানে হওয়া উচিত ছিল টেট্রাহেড্রাল, তাই না? কি গো? হ্যাঁ স্যার। কিন্তু লোন পেয়ার আছে হ্যাঁ বলে স্যার। সেটা কিন্তু টেট্রাহেড্রাল হবে না। তুমি কিন্তু এরকম করে ফার্স্টে ড্র করার চেষ্টা করছিলে, কিন্তু তোমাকে এখানে একটা লোন পেয়ার দিতে হবে এই জায়গাটায়।
আর এখানে একটা 8, এখানে একটা 8, এখানে একটা 8, আর এখানে একটা লোন পেয়ার দাও, তাহলেই হবে। বুঝেছো? ওকে স্যার। হ্যাঁ, ওইখানে লোন পেয়ার আর তিনটে 8 লিখে দিয়েছো, তখন সেটা কিন্তু টেট্রাহাইড্রাল না হয়ে সেখানে হয়ে গেল পিরামিডাল। এটা তোমার হয়ে গেল পিরামিডাল শেপ। আচ্ছা, ওয়াটার হাইব্রিডাইজেশন সিলিকন 4, হাইব্রিডাইজেশন sp3। ওয়াটারটা করছি এখন। তাহলে এই ওয়াটারের ক্ষেত্রে লোন পেয়ার কত? H - D - X। H হচ্ছে 4, D 0। মনে রাখো ডাইভ্যালেন্ট অ্যাটম আদার দ্যান সেন্ট্রাল অ্যাটম, মানে A হচ্ছে লোন পেয়ার, H হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট, D হচ্ছে ডাইভ্যালেন্ট অ্যাটম। এখানে কিন্তু অপশন আছে কিন্তু ধরবো না, কারণ ডাইভ্যালেন্ট অ্যাটম আদার দ্যান সেন্ট্রাল অ্যাটম। তাই এখানে লোন পেয়ার বের হচ্ছে দুটো। ওকে স্যার, বুঝেছি। তাহলে দেখো 4 হলে কিন্তু আমার sp3 হওয়া উচিত ছিল ওয়াটারে। আমার এখানে ওয়াটারের 4 হলে sp3 হলে আমার হওয়া উচিত ছিল অক্সিজেন এরকম চারটে হাত টেট্রাহাইড্রাল, কিন্তু এই একটা লোন পেয়ার হবে আর তোমার এই একটা লোন পেয়ার হবে, আর তোমার এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন। ঠিক আছে? বুঝে গেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে তখন কিন্তু এটা হয়ে হ্যাঁ গেল স্যার। তোমার ভি সেট। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, তুমি একই রকম করে xcf2 করলে, করো কি xcf2 টাকে। ওকে স্যার, xcf2 করো আর brf5 এই দুটো। স্যার হাইব্রিড স্টেট আসছে 5 xcf2 এর জন্য, আর লোন পেয়ার আসছে 3। হ্যাঁ একদম ঠিক, এটা জিওমেট্রি আগে তুমি চেষ্টা করো লোনটার মধ্যে বসাবে।
হ্যাঁ স্যার, একে মানে একে আগে পাঠাবো স্যার? হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছো। হ্যাঁ একদম ঠিক আছে, xcf2 ঠিক আছে, xcf brf5 করেছো? না স্যার, করছি ওটা। স্যার পাঠিয়েছি। লোন পেয়ার একটা আছে তাই না? আচ্ছা তুমি যে এরকম করে এঁকেছো তার জিওমেট্রি কেমন করে হচ্ছে কি? তাহলে এখানে হাইব্রিডেশন স্টেট ইকুয়াল টু হাফ ইনটু 8 প্লাস 2 মানে এখানে 5 মানে হচ্ছে sp3d। আচ্ছা লোন পেয়ার ইকুয়াল টু 8 মাইনাস d মাইনাস x, যেখানে 8 হচ্ছে 5, d হচ্ছে 0, x হচ্ছে 2, তার লোন পেয়ার 3। ট্রায়াগোনাল প্ল্যানার আমি ট্রায়াঙ্গেল ড্র করব আগে। ট্রায়াঙ্গেল ড্র করে এখানে xc আর এখানে এরকম করে তিনটি আমি f লিখলাম, সরি এরকম করে উপর আর নিচে হবে। এবার আমার তিনটে লোন পেয়ার আমি কোথায় দেব? এখানে মনে রাখতে হবে কিন্তু ভেসপার থিওরি যে লোন পেয়ার ইন কেস অফ ট্রায়াগোনাল বাইপিরামিডাল, এখানে কিন্তু লোন পেয়ার অল দা টাইম ইন দা ইকুইটোরিয়াল পজিশনে রাখতে হবে লোন পেয়ার গুলোকে। মানে তোমাকে সব সময়ের জন্য লোন পেয়ারকে রাখতে হবে এট দা ইকুইটোরিয়াল পজিশন। তো সেখানে হলে রিপালশনটা সবচেয়ে মিনিমাম হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। আর একই রকম করে BRO5 এটা ইকুয়াল টু হাফ ইনটু ব্রোমিয়াম হচ্ছে তোমার 7, এর হচ্ছে 5, তাহলে 6 মানে হচ্ছে তোমার sp3d2। লোন পেয়ার ইকুয়াল টু 8 মাইনাস d মাইনাস x, তাহলে লোন পেয়ার 1। তো তুমি এটা অক্টাহাইড্রাল ড্র করো, এটা হচ্ছে BR 1 2 3 4 5 6, এখানে একটা লোন পেয়ার থাকবে আর এখানে f গুলো থাকবে। তার মানে এখানে মনে রাখো আবার অনলি ইন কেস অফ ট্রায়াগোনাল বাইপিরামিডাল লোন পেয়ার গুলো সেখানে থাকবে ইকুইটোরিয়ালে। Other than trigonal bipyramidal, lone pairs are present in the axial position to create the less repulsion. বুঝছো? হ্যাঁ স্যার। মানে ট্রায়াগোনাল বাইপিরামিডালের ক্ষেত্রে এই সমস্যাটা। ঠিক আছে।
ব্যাস, আমরা এগুলো নিয়ে আর কথা বলছি না, হাইব্রিডেশন আমরা বুঝতে পারছি, স্ট্রাকচার করতে পারবো, স্ট্রাকচার ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে। ওকে স্যার। এটা মুছে দেবো? হ্যাঁ স্যার, এগুলো হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন পড়ছি মানে এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন তো পড়ছি আমরা, তাই তো স্ট্রাকচারটা করলাম এরকম। ধরো এখানে বলছি CH4, এখানে বলছি অ্যামোনিয়া, এখানে বলছি ওয়াটার। কিন্তু CH4 এর স্ট্রাকচার অলরেডি করলে এখনই, এরকম করে করা হলো H, আর এখানে হচ্ছে এটা H। বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এখানে তোমার এরকম করে তিনটে H আছে, এই হচ্ছে লোন পেয়ার, এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 107 ডিগ্রি, আর অক্সিজেন এরকম করে আছে লোন পেয়ার, এই হচ্ছে এই হচ্ছে H, আর এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 105 ডিগ্রি। হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম করে কেন হলো? এই প্রত্যেকটা তো sp3 হাইব্রিডাইজেশন, এটাও sp3, এটাও তো sp3, আর এটাও sp3, তাই এরকম বন্ড অ্যাঙ্গেল কেন চেঞ্জ হলো? রুলটা হচ্ছে তোমার লোন পেয়ার রিপালশন সবচেয়ে গ্রেটার, দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, তারপরে হচ্ছে বন্ড পেয়ার আর বন্ড পেয়ার রিপালশন। এই জন্য হচ্ছে এখানে কিন্তু লোন পেয়ার রিপালশন একমাত্র এখানে, এই যে এখানে ফেলছে, এই যে ফেলছে, এই যে ফেলছে, এখানে বন্ড অ্যাঙ্গেল ছোট হয়ে গেল, এই জায়গাটা কমে গিয়ে এরকম হয়ে গেল। এখানে দেখো এ কে ফেলছে, একে ফেলছে, আবার পেছন দিয়ে ফেলছে, বন্ড কমে গেছে এই জন্য। বুঝেছো তো? যে হ্যাঁ স্যার। আমার ওয়াটারের ক্ষেত্রে লোন পেয়ার দুটো থাকার জন্য সেখানে বন্ড অ্যাঙ্গেল বেশি কমে গেছে। হ্যাঁ স্যার, বুঝেছি। এটা তুমি একটা ভেসপারের রুল লিখে নাও। আমরা এতক্ষণ যেগুলো পড়েছি আগে হাইব্রিডেশন স্টেট ফর্মুলা, ভেসপারের ওয়ান কনসেপ্ট ছিল, এটা 2 নম্বর সেকেন্ডের কনসেপ্ট। ঠিক আছে। তোমাকে আমি নেক্সট বলছি, ধরো আমি এখানে লিখলাম ফসফেট, আর এখানে লিখছি অ্যামোনিয়া। আচ্ছা, আমার তো এখানে তাহলে বন্ড অ্যাঙ্গেল সেম হওয়া উচিত ছিল, কারণ আমার তো এখানেও তো লোন পেয়ার যা আছে অ্যামোনিয়া তো হুবহু সেমই আছে, এখানে H আছে, এখানে H আছে, আর এখানে H আছে, তাহলে আমার এখানে বন্ড অ্যাঙ্গেলটা 107, তাহলে এখানে তো 107 হবে নাকি? না, হওয়াটা সেটাই উচিত। এখানে বন্ড অ্যাঙ্গেল অনেক কমে যায়, 93 ডিগ্রি হলো। কেন হলো তোমাকে আমি সে কারণটা বলছি এখন। ওপরটা মুছে দিলাম তো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এখানে বন্ড অ্যাঙ্গেলটা এত কমে গেছে কেন? তুমি এই 3 নম্বর রুলটাকে ভালো করে লিখে রাখো, যে এখানে সেন্ট্রাল অ্যাটমটা কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ইলেকট্রন পেয়ার গুলো এদিকে বেশি করে টানা হয়ে চলে আসছে, তাই এখানে রিপালশন বেশি, তাই বন্ড অ্যাঙ্গেল বেশি কম্পারেটিভলি ফসফেট। ওকে স্যার। তাহলে পয়েন্টটা লেখো, if the central atom is more electronegative, if the central atom is more electronegative, then the bond angle will be greater. মানে বাকি কন্ডিশন তো ফিক্স থাকতে হবে, মানে এখানে হাইব্রিডাইজেশন সেম, লোন পেয়ার সেম, তখন কিন্তু তোমাকে এটা ভাবতে হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। তখন তুমি ভাববে এটা যে সেখানে যদি সবকিছু সেম থাকে কিন্তু সেন্ট্রাল অ্যাটমটা বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে সে সমস্ত ইলেকট্রনগুলোকে টানবে নিজের দিকে, টানার পরে রিপালশন হবে, রিপালশন হলে বন্ড অ্যাঙ্গেলটা কম্পারেটিভলি এর থেকে বেশি হয়েছে। একই এক্সপ্লেনেশন হবে ওয়াটারের জন্য হবে,
একই এক্সপ্রেশনটা H2S এর সঙ্গে ওয়াটারের হবে। এখানে আমার দুটো লোন পেয়ার, আমার এখানেও তো H এরকম আছে, আর এখানে সালফারের এই লোন পেয়ার, সালফারের এই লোন পেয়ার, এই একটা H, কিন্তু এখানে বন্ড অ্যাঙ্গেলটা 92 ডিগ্রি হয়ে যাবে, আর এখানে বন্ড অ্যাঙ্গেলটা 105 ডিগ্রি, একই এক্সপ্রেশন। যে সেন্ট্রাল বেসের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ, এই জন্যই। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। আমরা স্ট্রাকচার শিখে গেলাম, এগুলো সব শিখিয়ে দিতে পারলাম। নেক্সট তোমাকে আমি বলবো এখন ডাইপোল মোমেন্ট। একে মিউ দিয়ে লেখা হয়, ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়াল টু E ইনটু L। ধরো একটা কম্পাউন্ড আছে HCl, বা ধরো বললাম SH, যেমন কিছু বন্ড আছে এরকম করে, বা এরকম কোনো বন্ড আছে, তাহলে এখানে যখন এই বন্ড গুলো থাকে তখন এখানে কিন্তু দেখো কি হয়, এই থেকে Cl, তাহলে এখানে নেগেটিভ হয়, এখানে পজিটিভ হয়। এ টানছে, তাই এখানে পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়। এ টানছে, তোমার এখানে পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়। এখানে তোমার এ টানছে, এখানে নেগেটিভ হয়, আর এখানে পজিটিভ হয়, এরকম ব্যাপারগুলো হচ্ছে। তাহলে এই যে আমার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য বন্ডগুলোর মধ্যে একটা পোলারিটি ক্রিয়েট হচ্ছে, এই যে বন্ডগুলোর মধ্যে একটা পোলারিটি ক্রিয়েট হচ্ছে, সেটার জন্য কিন্তু একটা ডাইপোল মোমেন্ট তৈরি হলো। ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে ই মানে হচ্ছে চার্জ, আর এল হচ্ছে তোমার ডিসটেন্স বিটুইন দ্য টু চার্জ। এখানে যদি লিখে রাখা একটা কথা, সেটা হচ্ছে আয়নিক প্রপার্টি অ্যারাইজেস ইন কোভ্যালেন্ট কম্পাউন্ড। মানে ডাইপোল মোমেন্টের উপরে এখানে এরোতে লিখে রাখা, উপরে একদম, যে ionic property arises in covalent compound. Dipole moment explain what? That ionic property arises in covalent compound. হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো তোমাকে যদি বলি যে HCl, তাহলে এই যে বন্ডটা কিন্তু নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে একটা পার্সিয়ালিটি তৈরি হলো। তাহলে যখন তোমার ডাইপোল মোমেন্ট রেজাল্টেন্ট হচ্ছে 0 হয়, মানে কোনো মোমেন্ট নেই, 0 হয়ে গেল সব মিলিয়ে, তখন সেটা হবে তোমার নন পোলার, তখন সেটা হচ্ছে নন পোলার। আর যখন তোমার রেজাল্টেন্ট হচ্ছে নন ইকুয়াল টু 0, ভ্যালু কিছু একটা আছে, তখন তাকে বলবো পোলার, মানে একটা কিছু ভ্যালু আছে, তখন তাকে বলবো পোলার। এটা হচ্ছে নন পোলার, এটা হচ্ছে পোলার ডাইপোল মোমেন্ট। হ্যাঁ স্যার। ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে E ইনটু L, এই আমরা বলে দিলাম। এবার তোমার কিছু কম্পাউন্ড শেখাচ্ছি, দেখো এর ইউনিটটা হচ্ছে ডিবাই, ইউনিটটা হচ্ছে ডিবাই, ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়। ধরো বললাম CO2 আর SO2 ডাইপোল মোমেন্ট কিভাবে আনবো বা কিভাবে কম্পেয়ার করবে, ডাইপোল মোমেন্ট অফ মিউ অফ এটা। তো আমার কি রকম, তোমাকে আগে স্ট্রাকচারটা আনতে হবে। সবার আগে কিন্তু স্ট্রাকচার তোমার কিন্তু আগে এরকম করে এঁকে নিতে হবে, CO2 স্ট্রাকচার লিনিয়ার হয়, ফর্মুলা বসিয়ে কিন্তু করবে। হ্যাঁ স্যার। আর SO2 দেখো এরকম ডবল বন্ড ও, এটা কিন্তু একটা লোন পেয়ার আছে এরকম করে SO2 তে। তাহলে দেখো এই মোমেন্টটা এদিকে কাজ করছে, আর এই মোমেন্টটা এদিকে কাজ করছে, আর এই লোন পেয়ারটা উপর দিকে আছে, এই মোমেন্টটা এদিকে কাজ করছে, আর তোমার এই মোমেন্টটা এদিকে কাজ করছে। তাহলে এই যে তোমার CO2 ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা 0 হয়ে গেল, কারণ তুমি জানো যে অ্যাকর্ডিং টু ভেক্টর কনসেপ্ট এ টানছে, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তাই 0 রেজাল্ট, তাই না? হ্যাঁ স্যার। আর যখন তুমি পড়ছো এখানটায় পড়ছো এরকম করে, এই দুটো মোমেন্ট নিচের দিকে,
আর এই লোন পেয়ারটা উপর দিকে, তাহলে আলটিমেট কিন্তু নিচের দিকে কাজ করবে রেজাল্টেন্টটা, কিন্তু ভ্যালু কিন্তু একটা আছে, তাই কম্পাউন্ডটা কিন্তু পোলার। আর CO2 কিন্তু তোমার নন পোলার। CO2 কিন্তু নন পোলার মানে কি গো, মানে কোনো পোলারিটি নেই এখানে, তাহলে এই কম্পাউন্ডটা এরকম সাইন হবে, বুঝেছো? হ্যাঁ স্যার। মানে কম পোলারিটি সেখানে আছে। তোমাকে যদি কম্পেয়ার করতে বলি ডাইপোল মোমেন্ট বিটুইন অ্যামোনিয়া এন্ড NF3, তুমি কি রকম করে কম্পেয়ার করবে, কার বেশি কার কম, বলো দেখি, ভাবো, ভেবে বলো আমাকে। স্যার করে বলি। হ্যাঁ স্যার বলছি দুটো স্ট্রাকচারই তো প্রায় সেমই আসছে। প্রায় সেম মানে একদমই সেম আছে। হ্যাঁ মানে দুটোর স্ট্রাকচারই সেম, কিন্তু ওই মানে ইলেকট্রন নেগেটিভিটির মানে অ্যারো গুলো অপোজিট দিকে যাচ্ছে। তার মানে তুমি বলছো এই লোন পেয়ারটা এই দিকে আর এই হ্যাঁ সমস্ত মোমেন্ট গুলো একই দিকে থাকছে, তার হ্যাঁ মানে সবগুলো উপরের দিকে রেজাল্টেন্টটা। আচ্ছা আর ফ্লুরিনের ক্ষেত্রে যখন করছিস প্রত্যেকটা ফ্লুরিনের দিকে অ্যারোটা যাচ্ছে, আর ওপর দিকে তাহলে উপরের দিকে লোন পেয়ার আর এদিকে সব ক্লোরিন আছে এরকম করে, তার মানে ক্লোরিনের দিকে এখানে আসছে, এরকম করে এদিকে আসছে, এরকম করে আসছে, লোন পেয়ার উপরের দিকে, তাহলে হ্যাঁ রেজাল্টেন্টটা আলটিমেট নিচের দিকে, কিন্তু লোন পেয়ারটা কিছুটা মিউচুয়াল করে দিল, তাই তো? হ্যাঁ স্যার। তাই অ্যামোনিয়া বেশি হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ডাইপোল মোমেন্ট তুমি এরকম ভাবে ভাবতে পারবে। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এই টপিকটা বলে দিলাম, ডাইপোল মোমেন্ট। না তুমি একটু নিজে একটু করে দেবে, তুমি দেখো তো BF3 ডাইপোল মোমেন্ট কি আসছে, BF3 তোমাকে যদি করতে বলি আমি, BF3 and NF3 কম্পেয়ার করো, ডাইপোল মোমেন্ট, এটার সঙ্গে এটা কম্পেয়ার তুমি নিজে করো। আর একটা করো CH4 and
HCF4 এই দুটো। হ্যাঁ করেছো? হ্যাঁ স্যার, পাঠাই আপনাকে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে তোমার কোনটা বেশি কোনটা কম, বিএফসি এনএসসি এর মধ্যে? কি গো? হ্যাঁ স্যার, BF3 বেশি হবে, কারণ বিএফসি বেশি হবে? ক্যান্সেল করছি। এখানে দেখো তাহলে সিএইচ করে তো 0 হয়ে গেল, সবই তো একটা জায়গায় বিট করছে গিয়ে। হ্যাঁ দেখো স্যার। সিএইচ করে কি হচ্ছে, এখানে তোমার এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ,
এই সবগুলো একটা পয়েন্টে কি মিট করছে, সবগুলো একটা পয়েন্টে মিট করছে, সবগুলো একটা পয়েন্টে মিট, তো রেজাল্টেন্ট ইজ 0। আর HCF দেখো, এটা হচ্ছে XC, তোমার এই দুটো লোন পেয়ার আছে, এই একটা F, এই একটা F, আর এই একটা F, এই একটা F, এরও তো সব মিউচুয়াল সব হয়ে গেছে সব, তাহলে এরও তো 0, তাই না? হ্যাঁ আর BF3 বেসিক্যালি কি করে বলছো, BF3 তোমার তো হচ্ছে হাইব্রিডেশন sp2 ট্রাইগোনাল প্ল্যানার, তাহলে এই একটা হ্যাঁ F, এই একটা F, আর এই একটা F, তো রেজাল্টেন্ট তো 0 হয়ে গেল, কারণ এই মোমেন্টটা এইদিকে, এই মোমেন্টটা এইদিকে, এই মোমেন্টটা এইদিকে, রেজাল্টটা 0, নন পোলার। এখানে কিন্তু এর ক্ষেত্রে বললাম তো তুমি বি দিকে দিচ্ছে কেন, বি থেকে এফ দিকে, এফ এর দিকে দাও, কি গো? হ্যাঁ স্যার, আমি এফ এর দিকেই দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু রেজাল্টেন্টটা একটা আছে, এটা কিন্তু নট ইকুয়াল টু ভ্যালু আছে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝে নাও, লিখে নাও বুঝিয়ে। তুমি কি হ্যাঁ পাঠিয়েছো? স্যার, আমি ওটাই করেছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি BF3 তে একদম উপরেরটাকে F এর থেকে B দিকে দিয়ে দিয়েছো বলে দেখো। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই আমার জন্য ওটাই ভুল করেছি আমি। হুম, ঠিক আছে না? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, তোমাকে আমি কিছু আয়নিক কম্পাউন্ডের স্ট্রাকচার এখানে এক্সপ্লেন করে দিই ওই ফর্মুলাটা অনুযায়ী। ধরো তোমাকে আমি বললাম BF4 মাইনাস, এর কিরকম হাইব্রিডেশন, কিরকম জিওমেট্রি হবে, তুমি কিভাবে করবে? হাইব্রিডেশন is equal to half into number of valence electron of the central atom। এর বোরনের কত আছে বলো সেন্ট্রাল অ্যাটম? স্যার 3। 3, আর প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, মনোভ্যালেন্ট 4টে আছে। 4 আছে। হ্যাঁ দেখো ফর্মুলা লেখা আছে প্লাস চার্জ অফ অ্যানায়ন, এই যে অ্যানায়নের চার্জ একটা, তাই প্লাস চার্জ অফ অ্যানায়ন, আর মাইনাস চার্জ অফ ক্যাটায়ন, তাই না? হ্যাঁ স্যার। এই প্লাস 1টা হচ্ছে এই এটার জন্য, এইটা, তাহলে এখানে 4 এসছে, s কিছু নরমাল ভাবে তুমি করবে বাকি। তার মানে টেট্রাহেড্রাল বি এরকম চারটে এরকম দাগ টেনে দিতে হবে, এই একটা F, এই F, এখানে এইটা F, এখানে F, ব্যাস, আর একটা মাইনাস করে দিতে হয়ে গেল। বুঝেছো তো? তুমি একরকম করে NH4 প্লাসও বলতে পারবে হাইব্রিডেশন স্টেট এই ফর্মুলায় বসি। আমাকে বলো, আমি তোমার সঙ্গে করব। স্যার হাফ ইনটু 5 ভ্যালেন্স ইলেকট্রন 5 নাইট্রোজেনের, তারপরে প্লাস 4 মাইনাস 1। হ্যাঁ 4 মানে মনোভ্যালেন্ট, আর মাইনাস চার্জ অফ ক্যাটায়ন, তাহলে এখানে 4 বের হলো, sp3 আসবে। sp3 টেট্রাহেড্রাল
চারটে হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন এখানে প্লাস গ্যাস হয়ে গেল NH4 প্লাস ঠিক আছে না তাহলে ক্যাটায়ন এনায়ন তুমি করতে পারবে ফর্মুলা বসিয়ে মানে ওই ফর্মুলাটা কিন্তু মেন হ্যাঁ ওটা কিন্তু অনেক বাড়িতে প্র্যাকটিস করবে কারণ এই ফর্মুলা ছোট জায়গায় থাকে মানে ভ্যালেন্স ইলেকট্রন মানে তোমাকে অনেক স্পিডে স্ট্রাকচার ড্র করে দিতে লোন পেয়ার সব নিয়ে কারণ তাহলে আমি স্ট্রাকচার করতে পারবো সেখান থেকে বাকি সব কম্পেয়ার করতে পারবো ডাইফরমেন্ট করতে পারবো যা খুশি তাই করতে পারবো হ্যাঁ স্যার আচ্ছা কেমিক্যাল বন্ডিং এ বাকি আছে পড়াতে হাইড্রোজেন বন্ডিং ফাজান্স রুল ডিফারেন্ট টাইপস এর এনথালপি আর এমও আমাকে বলো তোমাকে আমি লাস্ট ক্লাসে পিরিয়ডিক টেবিলের আয়নাইজেশন এনথালপি ইলেকট্রন অ্যাফিনিটি বলা হয়ে গেছিল না হ্যাঁ স্যার ইলেকট্রন গেইন এনথালপি অবধি হয়েছিল আমি তোমাকে আরেকটু জিনিস বলে দিচ্ছি এখানে ওকে এখানে লেখো ইলেকট্রোনেগেটিভিটি একটু বলে দিই ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে তোমার নন মেটালিক প্রপার্টি এটা মানে হচ্ছে টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রন ইলেকট্রোনেগেটিভিটি মানে তোমার হচ্ছে টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রন ওকে স্যার ঠিক আছে আচ্ছা এখানে দেখো ইলেকট্রোনেগেটিভিটি লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ করে আর টপ থেকে বটমে গেলে কি হয় ডিক্রিজ করে তাই না হ্যাঁ স্যার এখানে ইলেকট্রোনেগেটিভিটি স্কেল আছে সেই স্কেলটা হচ্ছে তোমার একটা হচ্ছে মুলিকান স্কেল সেই স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল টু বলেছে আয়নাইজেশন এনথালপি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই 2 এটা হচ্ছে মুলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি ওকে স্যার মানে এটা মানে কিন্তু টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রন এটা মানে নন রেডিক প্রপার্টি হ্যাঁ স্যার বুঝেছি বুঝে গেছো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইলেকট্রন অ্যাফিনিটির সঙ্গে নেগেটিভিটির কি ডিফারেন্স গো ইলেকট্রোনেগেটিভিটিতে তো বলেছিলাম টেন্ডেন্সি অফ গেইনিং ইলেকট্রন সেখানে হচ্ছে ফর দ্য এলিমেন্ট আর এখানে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু একটা প্রপার্টি অফ কোভ্যালেন্ট বন্ড মানে যখন একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে থাকে সেই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে থাকা অবস্থায় সেখানে যখন এই অ্যাট্রাক্ট করে তখন সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি প্রপার্টি মানে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু একটা বন্ডের মধ্যে হতে হবে একটা সিঙ্গেল এলিমেন্টের হচ্ছে না মানে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যখন থাকবে তখন হ্যাঁ একদমই তাই আচ্ছা এই ইলেকট্রোনেগেটিভিটির আরেকটা তোমার আছে এখানে আলরেড রচাউ স্কেল সায়েন্টিস্টের নাম রচাউ স্কেল আলরেড রচাউ স্কেল সায়েন্টিস্টের নাম ওকে স্যার ALLRED হ্যাঁ আলরেড রচাউ স্কেল ROCHOWS রচাউ স্কেল সেখানে ইলেকট্রনিটি মানে হচ্ছে তোমার 0.359 ওই স্কেলে ইলেকট্রনিটি মানে হচ্ছে 0.359 জেড এফেক্টিভ মানে কি গো জেড এফেক্টিভ মানে হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তোমাকে আমি ওটা বলে দিচ্ছি 0.359 জেড এফেক্টিভ বাই R স্কয়ার
r স্কয়ার প্লাস 0.744 এটার মধ্যে ফর্মুলা আলরেড-রচাও স্কেলের ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল টু ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হয় ক্লোরিনের, তারপরে তোমার হয় সেখানে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন। সবচেয়ে বেশি হয় 4, এখানে 3.5, এখানে 3 আর এখানে 3। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ ভ্যালু গুলো। হ্যাঁ স্যার হয়েছে। ইলেকট্রোপজিটিভিটি টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রন, লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ করে, টপ থেকে বটমে ইনক্রিজ করে। এটা মানে কিন্তু মেটালিক প্রপার্টি, জানো তো? হ্যাঁ স্যার। জাস্ট মেনশন করে দিলাম এখানে। এবারে নেক্সট লেখো, নেক্সট টপিক, সেটা হচ্ছে তোমার নেচার অফ অক্সাইড। নেক্সট টপিক এটা হয়ে গেল। হ্যাঁ স্যার হয়ে গেছে। মেটাল অক্সাইড যারা হয় তারা বেসিক হয়, আর যারা নন মেটালিক অক্সাইড হয় তারা তোমার অ্যাসিডিক হয়। তাহলে মোর মেটালিক তো মোর বেসিক, বেসিক হবে। মোর নরমালি তো মোর অ্যাসিডিক, তাই না? হ্যাঁ স্যার। আর এখানে Al2O3 আর জিঙ্ক অক্সাইড তোমার এরা হয় অ্যাম্ফোটেরিক অক্সাইড। এরা হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। Al2O3 আর জিঙ্ক অক্সাইড, সরি ZnO, এরা দু ধরনের প্রপার্টি আছে। মানে এরা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে, বেসের সাথেও রিঅ্যাকশন করে। হ্যাঁ অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে AlCl3 প্লাস ওয়াটার, আর এখানে বেসের সঙ্গে NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করে সেখানে ফর্মেশন করে NaAlO2 প্লাস ওয়াটার। এই অণুগুলো এখানে হয়। জিঙ্কটা একই রকম অবস্থা, এটা অ্যাম্ফোটেরিক ইন নেচার। হ্যাঁ স্যার। তোমাকে যদি বলি এখানে যে Cl2O7 এটা কিন্তু সবচেয়ে হাইয়েস্ট নন মেটালিক অক্সাইড, এটা সবচাইতে বেশি হবে, সবচেয়ে বেশি অ্যাসিডিক অক্সাইড। কারণ দেখো সবচেয়ে আমার ফ্লোরিন হওয়া উচিত ছিল, কিন্তু এই নিচে ঠিক আছে ক্লোরিন, কিন্তু ফ্লোরিনের তো ম্যাক্সিমাম অক্সাইড OF2 হয়। হ্যাঁ স্যার। এর থেকে কিছু হয় না, তাই জন্য ক্লোরিনটা এক্সেপশন ছিল, কিন্তু ক্লোরিনের অক্সাইডটা সবচেয়ে হাইয়েস্ট। তুমি যখন এখানে ওয়াটারে ডিজলভ করো একে, এই অক্সাইডটাকে, সেখানে ফর্মেশন হয় HClO4। এটা অনেক বেশি অ্যাসিডিক, কারণ Cl এর সঙ্গে তিনখানা ডবল বন্ড এরকম করে আছে, আর এখানে তোমার OH আছে। এটা বেশি, অনেক বেশি অ্যাসিডিক, ইভেন মানে H2SO থেকে বেশি অ্যাসিডিক। কেন বলতো? কারণ এখানে যখন এই কম্পাউন্ডটা H+ ছেড়ে দেবে, ডবল বন্ড O, ডবল বন্ড O, ডবল বন্ড O, ডবল বন্ড O, তখন এখানে তোমার এই যে নেগেটিভ সাইনটা হয়েছে, দেখো A এই পাশ থেকে টানছে, A এই পাশ থেকে টানছে, এই পাশ থেকে টানছে, তাই এটা বেশি স্টেবল হয়ে গেল মাইনাস সাইনটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাই এই তার মানে এটা কিন্তু অনেক বেশি স্টেবল হয়ে গেল কনজুগেট বেসটা। কনজুগেট বেস মানে কি? যখন একটা অ্যাসিড H+ ছেড়ে দেয়, বাকি পার্টটাকে বলছে আমরা কনজুগেট বেস। তাহলে এই কনজুগেট বেসটা কিন্তু অনেক বেশি স্টেবল হলো, তাই অনেক বেশি করে H+ দেয়। তুমি এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখতে একটা ডেটা ইনফরমেশন, যে number of acidic state depends on number of unprotonated oxygen, মানে ইনঅর্গানিক ক্ষেত্রে বলছি এখানে আর কি।
ঠিক যে আছে। অ্যাসিডিক স্ট্রেংথের সঙ্গে অ্যাসিডিক স্ট্রেংথ ডিপেন্ড করবে নাম্বার অফ আনপ্রোটনেটেড অক্সিজেন। আনপ্রোটনেটেড মানে যেগুলোতে প্রোটন নেই, প্রোটন মানে হচ্ছে H+। হ্যাঁ আনপ্রোটনেটেড অক্সিজেন এখানে দেখো তিনটে আছে এই কম্পাউন্ড HCl এর উপরে, এই একটা এই একটা এই একটা, এখানে তিনটে ঠিক আছে আছে। আনপ্রোটনেটেড অক্সিজেন। ঠিক আছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এটা সব বলে দিতে পারলাম। আর তোমাকে আমি এখানে বলবো আজকে লাস্ট কনসেপ্ট, যেটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। এটা মানে কি দেখো, ধরো তুমি সেখানে সোডিয়াম সলিড ছিল তোমার সেখানে, তুমি তাকে সোডিয়াম গ্যাস বলেছিলে, তুমি এখানে দিয়েছিলে সাবলিমেশন এনার্জি। তুমি সেখানে এই যে সোডিয়াম গ্যাসটাকে ইলেকট্রন বের করে সোডিয়াম প্লাস গ্যাস করলে, তখন তুমি এখানে এখানে তোমার লেগেছিল আয়নাইজেশন এনার্জি, তাই না? আই। হ্যাঁ স্যার। এবারে তোমার যে সোডিয়াম এই যে গ্যাসটা হয়েছে, তুমি এখানে বাইরে থেকে ওয়াটারকে অ্যাড করলে, এখানে তোমার হয়ে গেল সোডিয়াম প্লাস অ্যাকুয়াস হাইড্রেটেড। তখন যে এনার্জিটা বেরোবে এখানে, ওই এনার্জিটা তোমার সেখানে হচ্ছে এই হাইড্রেশন এনথালপি। বুঝেছো? তার হ্যাঁ মানে স্যার। দেখো, the amount of energy or amount of heat which is released when gaseous ions dissolve in the water and it get hydrated, মানে যখন একটা গ্যাসিয়াস আয়ন ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করলো এবং সেখানে হাইড্রেটেড হলো, তাকেই বলছে তখন একটা এনার্জি হিট বেরোবে এখানে, সেটাকেই বলছি আমরা হাইড্রেশন এনথালপি। ডেল্টা এইচ হাইড্রেশন। তুমি যখন পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটে যাও, তখন এখানে কিন্তু হাইড্রেশন এনথালপি ইনক্রিজেস, আর টপ থেকে বটমে গেলে কিন্তু এখানে তোমার ডিক্রিজেস। লিথিয়ামে কিন্তু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এদের মধ্যে লিথিয়ামের সাইজটা ছোট, তাই এটা কিন্তু ইজিলি হাইড্রেটেড হবে। তাহলে লিথিয়ামে কিন্তু বেশি ভ্যালু, মানে ওই অ্যারেঞ্জ করতে বলে সবচেয়ে বেশি এদের মধ্যে আর কি। বুঝেছো তো? মানে উপর থেকে কিন্তু কমে, সবচেয়ে লিথিয়াম বেশি হাইড্রেশন এনথালপি, মানে সাইজটা ছোট বলে ওর চারপাশে ওয়াটার ইজিলি ঘিরে ধরতে পারে। হ্যাঁ স্যার। তোমাকে যদি কম্পেয়ার করি যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর এখানে আছে অ্যালুমিনিয়াম, এদের মধ্যে এই যে তোমার এই তিনটে আমি অ্যারেঞ্জ করছি ফার্স্টলি, তাহলে সবচেয়ে কিন্তু বেশি অ্যালুমিনিয়াম হবে। অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি, সাইজ ছোট কে অ্যালুমিনিয়াম সবচেয়ে হাইয়েস্ট, অনেক বেশি এর। হ্যাঁ স্যার। বুঝেছো তো? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে হাইড্রেশন এনথালপি।
হ্যাঁ স্যার হয়ে গেছে। হুম, তাহলে আজকে এগুলোই পড়ো। ওকে স্যার। স্যার আগের দিন যে এক্সামটা দিলাম সেটা কি মানে কি স্কোর আমি হয়েছে? তোমাকে ফিডব্যাক দিচ্ছি, চেক করা। ঠিক আছে। আর স্যার এই মানডেতে কি এক্সাম আছে কোনো? এক্সাম একদমই নেব, মানে তোমার তো পরীক্ষা দিয়েছো অ্যাটমিক স্ট্রাকচারের, আমি হ্যাঁ তোমার পিরিয়ডিক টেবিলের এক্সাম নেব এই মানডেতে। ঠিক আর আছে। নেক্সট স্যাটারডে বোধহয় ওই ভাইফোঁটা কালীপূজা কিছুটা আছে। ভাইফোঁটা আছে স্যার। হ্যাঁ, তো ভাইফোঁটা আছে, তো ওই দিনটা ইভিনিংটা হবে না, তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কালকে সকালে 9:30 থেকে জয়েন করতে পারবে? স্যার একটু লেট করলে হতো না, মানে একটু যদি দেরি মানে এ হতো তাহলে ঠিক ছিল। 10টা? হ্যাঁ স্যার 10টা বা 10:30 এইরকম, আসলে একটু প্রবলেম আছে, মানে একটু 10টা যদি। আমি ওকে স্যার। তোমাকে জানিয়ে দেবো, হ্যাঁ তোমাকে আমি জানিয়ে দিচ্ছি রাত্রিবেলা দেখে কি কি প্ল্যানটা আছে, আমি দেখে তোমাকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে। গ্রুপেই জানিয়ে দিচ্ছি।